বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই তোমরা ভালো আছো। আজ আমি গৌড়রাজ শশাঙ্ক নিয়ে আলোচনা করব। তাহলে চলো আলোচনাটা শুরু করি। গৌড়রাজ শশাঙ্কের শাসনকালকে বাংলার ইতিহাসের একটি উল্লেখযোগ্য যুগ বলা যেতে পারে। এই সময় বাংলায় কেবলমাত্র একটি স্বাধীন শক্তিশালী বাংলা স্থাপিত হয়নি, বাংলা উত্তর ভারতের ইতিহাসে অভূতপূর্ব প্রাধান্য বিস্তার করে। গৌড়রাজ শশাঙ্কের সম্পর্কে কোনো নিরপেক্ষ ঐতিহাসিক বিবরণ পাওয়া যায় না। শশাঙ্কের দুর্ভাগ্যক্রমে তার রাজসভায় বাণভট্ট বা হরিসেনের মতো কোনো সাহিত্যিক ছিলেন না, যিনি শশাঙ্কের কীর্তি কাহিনীকে যথার্থ রূপ দিতে পারতেন। শশাঙ্কের সম্পর্কে ঐতিহাসিক তথ্যগুলো প্রধানত তার বিরোধী পক্ষের রচনা থেকে সংগ্রহ করা। হর্ষের সভাকবি বাণভট্ট এবং চীনা পর্যটক হিউয়েনসাংয়ের রচনা থেকে শশাঙ্ক সম্পর্কে অধিকাংশ তথ্য পাওয়া যায়। ডক্টর আর.সি. মজুমদারের মতে এই সকল লেখকরা ছিল পক্ষপাত দুষ্ট, কারণ বাণভট্ট ছিলেন হর্ষের আশ্রিত এবং হিউয়েনসাং ছিলেন হর্ষবর্ধনের দ্বারা উপকৃত। এরা তাদের পৃষ্ঠপোষক হর্ষবর্ধনের পক্ষ ছেড়ে শশাঙ্কের জন্য মাথা ঘামাবেন একথা ভাবা যায় না। এছাড়া বৌদ্ধ গ্রন্থ আর্য মঞ্জুশ্রী মূল কল্প থেকেও কিছু তথ্য পাওয়া যায়। শশাঙ্কের কিছু মুদ্রা বাংলা, বিশেষত গঞ্জামে পাওয়া যায়। শশাঙ্কের বংশ পরিচয়। শশাঙ্কের বংশ পরিচয় সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যায় না। শশাঙ্কের কিছু মুদ্রা যশোর জেলায় পাওয়া গেছে, তাতে তার উপাধি আছে নরেন্দ্র গুপ্ত। পাঠান্তরে নরেন্দ্রাদিত্য খোদাই আছে। যেহেতু গুপ্ত সম্রাটরাও নিজ নামের শেষে আদিত্য কথাটি ব্যবহার করতেন, যথা বিক্রমাদিত্য, বালাদিত্য প্রভৃতি, সেহেতু মনে করা হয় যে নরেন্দ্রগুপ্ত অথবা নরেন্দ্রাদিত্য হল শশাঙ্কেরই নাম এবং এই নামটি গুপ্ত বংশের সঙ্গে সম্পর্কিত। তাছাড়া শশাঙ্কের কোনো কোনো মুদ্রায় পদ্মাসনা লক্ষ্মীর মূর্তি খোদিত আছে। দ্বিতীয় চন্দ্রগুপ্তের মুদ্রায় এইরূপ প্রতীক খোদাই করা পাওয়া গেছে। শশাঙ্কের মুদ্রায় তার নাম একটি অক্ষরের নিচে আরেকটি অক্ষর উপর থেকে নিচে খোদাই করা। গুপ্ত সম্রাটদের মুদ্রায় তাদের নাম এইভাবেই খোদাই করা হতো। এই সকল পরোক্ষ প্রমাণ ছাড়া আর কোনোভাবে শশাঙ্কের সঙ্গে গুপ্ত সম্রাট বংশের সম্পর্ক আবিষ্কার করা যায়নি। ডক্টর রায়চৌধুরী কোনো প্রত্যক্ষ প্রমাণের অভাবে উপরের মতকে অগ্রাহ্য করেছেন। ডক্টর ডি. ব্যানার্জি এই অভিমত দিয়েছেন, শশাঙ্ক ছিলেন পরবর্তী গুপ্ত বংশের সন্তান। তিনি মহাসেন গুপ্তের পুত্র অথবা ভ্রাতুষ্পুত্র ছিলেন, কিন্তু কোনো নির্ভরযোগ্য প্রমাণ না থাকায় এই মত স্বীকৃত হয়নি। ডক্টর আর. জি. বসাকের মতে শশাঙ্ক ছিলেন গৌড়ের রাজা জয়নাগের বংশধর। যাই হোক, এখনও বেশিরভাগ পণ্ডিত মনে করেন যে শশাঙ্ক ছিলেন পরবর্তী গুপ্ত বংশীয় মহাসেন গুপ্তের সামন্ত। রোটাসগড় দুর্গে শ্রী মহাসামন্ত শশাঙ্কের নাম পাওয়া গেছে। এই প্রমাণের উপর নির্ভর করে মনে করা হয় যে শশাঙ্ক পরবর্তী গুপ্তবংশীয় রাজা মহাসেন গুপ্তের সামন্ত ছিলেন। ডক্টর মজুমদার, অধ্যাপিকা দেবাহুতি প্রভৃতিও শশাঙ্ককে মহাসেন গুপ্তের সামন্ত বলে
মনে করেন। ডক্টর ডি.সি. গাঙ্গুলি ও ডক্টর বি.সি. সেন তাকে অবন্তী বর্মনের সামন্ত বলে অভিহিত করেছেন। ডক্টর মজুমদার দৃঢ় যুক্তির দ্বারা এই মত খণ্ডন করেছেন। 606 খ্রিস্টাব্দ নাগাদ শশাঙ্ক পরবর্তী গুপ্ত রাজাদের হাত থেকে গৌড় দেশ জয় করেন এবং কর্ণসুবর্ণ নগরে রাজধানী স্থাপন করেন। হিউয়েন-সাং বলেছেন যে শশাঙ্কের রাজধানী কর্ণসুবর্ণ নগরে রক্তমৃত্তিকা বিহারে অবস্থিত ছিল। ডক্টর এস.আর. দাস মুর্শিদাবাদ জেলার চিরুটি রেল স্টেশনের কাছে খননের কাজ চালিয়ে শ্রী রক্তমৃত্তিকা বিহার সম্বলিত একটি শিলালিপি আবিষ্কার করেছেন। সুতরাং কর্ণসুবর্ণ নগর চিরুটি স্টেশনের নিকট যদুপুর গ্রামে অবস্থিত ছিল বলে মনে করা হয়। এবার শশাঙ্কের রাজ্য জয়। শশাঙ্ক গৌড়ে তার অধিকার স্থাপন করে প্রতিবেশী অঞ্চলে রাজ্য বিস্তার আরম্ভ করেন। গৌড় বলতে উত্তর বাংলা এবং পশ্চিম বাংলার কিছু অংশ বোঝাতো। তার শিলালিপি উত্তর এবং পশ্চিম বাংলায় পাওয়া গেছে। মেদিনীপুর লেখতে মহারাজ সোমদত্ত প্রভৃতি শশাঙ্ককে তাদের অধিরাজ বলে স্বীকার করেছেন। বঙ্গ বা পূর্ব বাংলায় শশাঙ্কের অধিকার বিস্তৃত হয় কিনা সঠিক জানা যায় না, তবে যুক্তির দিক থেকে একথা ভাবা হয় যে বাংলার বাইরে রাজ্য বিস্তার করার আগে শশাঙ্ক সমগ্র বাংলাদেশে তার আধিপত্য স্থাপন করেন। সম্ভবত মগধ রাজ্য প্রথম থেকে তার রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। বাংলার প্রাকৃতিক সীমান্ত স্থাপন করেন এই শশাঙ্ক। এই যুগে বাংলার প্রাকৃতিক সীমান্ত বলতে বোঝাতো পূর্বে ব্রহ্মপুত্র নদ, পশ্চিমে সোন গণ্ডক উপত্যকা, উত্তরে হিমালয় এবং দক্ষিণে চিল্কা হ্রদ। এই সীমা হাতে না থাকলে প্রতিবেশী রাজ্যগুলোর আক্রমণে বাংলার স্বাধীনতা বিপন্ন হওয়ার সম্ভাবনা ছিল। শশাঙ্ক তার রাজ্য বিস্তার নীতির প্রাথমিক লক্ষ্য হিসাবে এই প্রাকৃতিক সীমা লাভের চেষ্টা করেন। দুবি তাম্রলিপি থেকে জানা যায় যে গৌড়রাজ কামরূপের ভাস্কর বর্মাকে পরাস্ত করে বন্দী করেন। যদিও এই গৌড় রাজার নাম জানা যায় না, তবে তিনি নিশ্চিত শশাঙ্ক ছিলেন। দক্ষিণে তিনি বাংলার সীমা দণ্ডভুক্তি বা দাঁতন পার হয়ে উৎকল ও কঙ্গোদ বা গঞ্জাম জয় করেন। দণ্ডভুক্তির রাজা শম্ভুযশকে তিনি পরাস্ত করে উড়িষ্যায় ঢুকে পড়েন। মেদিনীপুরের মহাপ্রতিহার শুভকীর্তির লিপি থেকে জানা যায় যে তিনি শশাঙ্ককে তার প্রভু বলে স্বীকার করতেন। উড়িষ্যার শৈলোদ্ভব রাজবংশ 619 খ্রিস্টাব্দ পর্যন্ত শশাঙ্কের বশ্যতা স্বীকার করে। গঞ্জামের মহাসামন্ত মাধবরাজের লিপিতেও শশাঙ্কের প্রতি আনুগত্য জানানো হয়েছে। এই লিপিগুলোর সাক্ষ্য থেকে ওড্র বা উড়িষ্যা, কঙ্গোদ বা গঞ্জামে 619 খ্রিস্টাব্দ পর্যন্ত শশাঙ্কের আধিপত্য প্রমাণিত হয়। এরপর শশাঙ্ক পশ্চিম সীমান্তের দিকে মুখ ফেরান। পশ্চিম দিক থেকে কনৌজের মৌখরী শক্তি বাংলা অধিকারের জন্য বারবার চেষ্টা করেছিল। পরবর্তী গুপ্তবংশীয় রাজা মহাসেনগুপ্ত কোনো রকমে এই আক্রমণ প্রতিহত করেন। শশাঙ্কের পূর্ববর্তী মগধের শাসক পরবর্তী গুপ্ত বংশের আমল থেকে কনৌজের মৌখরী শক্তির বিবাদ আরম্ভ হয়। শশাঙ্ক সিংহাসনে বসার পর উত্তরাধিকার সূত্রে এই বিবাদে জড়িয়ে পড়েন। থানেশ্বরের শক্তিশালী রাজা প্রভাকর বর্ধনের কন্যা রাজশ্রীর সঙ্গে কনৌজের মৌখরী রাজা গ্রহবর্মণের বিবাহ হলে কনৌজ এবং থানেশ্বরের জোট গড়ে ওঠে। শশাঙ্কের রাজ্য বিস্তারের ফলে মৌখরী শক্তি আতঙ্কিত হয়। মৌখরী ও পুষ্যভূতি জোট ছিল গৌড়াধিপ শশাঙ্কের ক্ষমতানাশের জন্য এক চক্রান্ত।
এর ফলে শশাঙ্ক বিপন্ন হন। তিনি এর পাল্টা ব্যবস্থা হিসাবে মালবের দেবগুপ্তের সঙ্গে মিত্রতা স্থাপন করেন। মালবের সঙ্গে থানেশ্বরের ঘোর বিরোধ ছিল। হিউয়েন-সাং ও বাণভট্টের মতোই শশাঙ্কের বিশ্বাসঘাতকতার কথা বলেছেন। এরপর তিনি কনৌজ জয় করেন। সেটা কিভাবে? উপরে বর্ণিত কূটনৈতিক জোট গড়ার সঙ্গে সঙ্গে শশাঙ্ক পশ্চিম দিক থেকে মগধ থেকে এগিয়ে যান। তারপর তিনি আরও এগিয়ে গঙ্গার খাত ধরে বারাণসী পর্যন্ত গঙ্গার উপকূল অধিকার করেন। এর ফলে গাঙ্গ উপত্যকায় শশাঙ্কের আধিপত্য স্থাপিত হয় এবং কনৌজের মৌখরী শক্তি বেষ্টিত হয়ে পড়ে। ইতিমধ্যে থানেশ্বর রাজ প্রভাকরবর্ধনের অকস্মাৎ মৃত্যু হলে তার জামাতা কনৌজের গ্রহবর্মণ মৌখরী কিছুটা বিচ্ছিন্ন হয়ে পড়েন। এই সুযোগে শশাঙ্ক ও দেবগুপ্ত কনৌজ আক্রমণ করে গ্রহবর্মণকে নিহত করেন এবং তার পত্নী রাজ্যশ্রীকে বন্দিনী করেন। প্রভাকরবর্ধনের জ্যেষ্ঠ পুত্র রাজ্যবর্ধন তার পিতার সিংহাসনে বসে কনৌজের দিকে সেনা নিয়ে দ্রুত এগোতে থাকেন। তিনি পথিমধ্যে মালব আক্রমণ করে দেবগুপ্তকে পরাস্ত করেন, কিন্তু শশাঙ্ক রাজ্যবর্ধনকে নিহত করেন। এরপর রাজ্যবর্ধনের সঙ্গে তার যুদ্ধ বাধে। রাজ্যবর্ধনকে শশাঙ্ক ন্যায়যুদ্ধের দ্বারা নিহত করেন কিনা এই নিয়ে বিতর্ক আছে। বাণভট্টের মতে শশাঙ্ক রাজ্যবর্ধনের মনে বিশ্বাস উৎপাদন করে তাকে নিহত করেন। হিউয়েন-সাং ও বাণভট্টের মতোই শশাঙ্কের বিশ্বাসঘাতকতার কথা বলেছেন। হর্ষবর্ধনের লিপিতেও জানা যায় যে রাজ্যবর্ধন তার প্রতিশ্রুতি রক্ষা করতে গিয়ে শশাঙ্কের দ্বারা নিহত হন। ডক্টর মজুমদারের মতে রাজ্যবর্ধনকে শশাঙ্ক ন্যায়যুদ্ধে নিহত করেন। রামপ্রসাদ চন্দ্রের মতে রাজ্যবর্ধন সম্ভবত শশাঙ্কের কাছে আত্মসমর্পণ করেন অথবা বন্দী হন। আর্য-মঞ্জুশ্রী মূল কল্পে বলা হয়েছে যে কোনো বর্বর উলঙ্গ জাতির আততায়ীর দ্বারা রাজ্যবর্ধন নিহত হয়েছেন। ডক্টর মজুমদারের মতে বাণভট্ট ও হিউয়েন-সাংয়ের বিবরণে বহু অসঙ্গতি আছে। এছাড়া হর্ষবর্ধনের লিপিতে শশাঙ্কের বিশ্বাসঘাতকতার কথা নেই। শশাঙ্ক ছিলেন শৈব, এজন্য বৌদ্ধ ধর্মের অনুরাগী হিউয়েন-সাং এবং হর্ষবর্ধনের সভাকবি হর্ষবর্ধনের অনুগ্রহপুষ্ট বাণভট্ট শশাঙ্কের চরিত্রে কলঙ্ক লেপন করেন। কিন্তু ডক্টর আর.জি. বসাক বলেন যে শশাঙ্ক বিশ্বাসঘাতকতা করে রাজ্যবর্ধনকে নিহত করেছিলেন। হর্ষচরিতের 6ষ্ঠ অধ্যায়ে বাণভট্ট এই বিশ্বাসঘাতকতার কথা বলেছেন এবং শশাঙ্ককে গৌরাধম ও গৌর পাষণ্ড বলে অভিহিত করেছেন। ডক্টর ডি.সি. গাঙ্গুলি ও অধ্যাপিকা দেবাহুতি প্রভৃতি শশাঙ্কের বিশ্বাসঘাতকতার বিশদে ব্যাখ্যা করেছেন। ডক্টর গাঙ্গুলির মতে ধর্মীয় মতভেদের জন্য শশাঙ্কের চরিত্রে বাণভট্ট বা হিউয়েন-সাং কলঙ্ক লেপন করবেন এটা মনে করা যায় না। দেবাহুতির মতে বাণভট্ট ও হিউয়েন-সাংয়ের রচনায় অসঙ্গতিগুলোকে বড় করে দেখা উচিত নয়। ডক্টর বসাক বলেন যে সমকালীন প্রমাণগুলির উপর নির্ভর করা উচিত, এগুলির ভুল ত্রুটি দেখিয়ে নস্যাৎ করা উচিত নয়। সমকালীন যুগের নৈতিক মানদণ্ড অনুসারে শশাঙ্ক এমন কিছু গর্হিত কাজ করেননি। এরপরে শশাঙ্ক এবং হর্ষবর্ধনের মধ্যে সম্পর্ক স্থাপিত হয় কিভাবে? রাজ্যবর্ধনের মৃত্যুর পর তার কনিষ্ঠ ভ্রাতা হর্ষবর্ধন থানেশ্বরের সিংহাসনে বসে শশাঙ্কের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেন। এই সময় কামরূপের ভাস্কর বর্মা তার সঙ্গে মিত্রতাবদ্ধ হন। কামরূপের রাজা ছিলেন গৌড় বাংলার প্রধান শত্রু, সুতরাং শশাঙ্কের শক্তিবৃদ্ধি তার আতঙ্কের কারণ হয়। এখন তিনি শত্রু তার মিত্র কৌটিল্যের এই নীতি অনুসরণ করে স্বাভাবিক কারণে হর্ষবর্ধনের সঙ্গে মিত্রতাবদ্ধ হন। এর ফলে শশাঙ্ক দুদিক থেকে পূর্বে কামরূপ, পশ্চিমে পুষ্যভূতি দ্বারা আক্রান্ত হওয়ায় সম্মুখীন হন। বাণভট্টের বিবরণ থেকে জানা যায় যে এই যুদ্ধের ফল কী হয় তা জানা যায় না।
আর্যমঞ্জুশ্রী মূলকল্পের মতে হর্ষবর্ধন শশাঙ্ককে পরাজিত করেন এবং তাকে নিজ রাজ্যে আবদ্ধ করেন, কিন্তু এই গ্রন্থ অনেক পরের রচনা, এর তথ্য নির্ভরযোগ্য নয়। ভাস্কর বর্মার নিধনপুর পট্টলির ভিত্তিতে অনেকে অনুমান করেন যে পূর্ব দিক থেকে ভাস্কর বর্মা এবং পশ্চিম দিক থেকে হর্ষবর্ধনের সম্মিলিত আক্রমণে শশাঙ্ক পরাজিত হন। শশাঙ্কের রাজত্বের শেষের দিকের মুদ্রাগুলির মান ছিল খুব নিচু, এর থেকে তার আর্থিক অবনতির কথা জানা যায়। সম্ভবত হর্ষবর্ধনের সঙ্গে দীর্ঘ যুদ্ধে তার শক্তি ক্ষয় পেয়েছিল। 629 খ্রিস্টাব্দে মেদিনীপুর লিপি থেকে জানা যায় যে শশাঙ্ক এই সময় তার মহারাজাধিরাজ উপাধি পরিত্যাগ করেন। শশাঙ্কের মৃত্যুর কাল পর্যন্ত ক্ষমতার অক্ষুণ্ণতা দেখা দেয়। কীভাবে? ডক্টর মজুমদার, স্মিথ প্রভৃতি ঐতিহাসিক মনে করেন যে শশাঙ্ক যদি কোনো যুদ্ধে হর্ষবর্ধনের কাছে পরাজিত হন তাতে তার তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। শশাঙ্কের জীবিতকালে তার সাম্রাজ্য সীমা অক্ষুণ্ণ ছিল। হিউয়েন সাং বলেছেন যে শশাঙ্কের মৃত্যুকাল পর্যন্ত 637 খ্রিস্টাব্দ পর্যন্ত মগধের উপর তার অধিকার বহাল ছিল। মা তোয়ান লিন নামক চীনা লেখকও হিউয়েন সাংয়ের কথার প্রতিধ্বনি করেছেন। হর্ষবর্ধন গৌড় রাজ্য আক্রমণ করেন এমন কোনো ঘটনার কথা হিউয়েন সাং উল্লেখ করেননি। বাণভট্ট ও হিউয়েন সাং, এই দুই প্রধান সমকালীন লেখক, হর্ষবর্ধন দ্বারা গৌড় আক্রমণ ও শশাঙ্ককে পরাজিত করার কথা না উল্লেখ করায় অনুমান করা যায় শশাঙ্ক পূর্ণ গৌরবে মৃত্যুকাল পর্যন্ত শাসন করেন। শশাঙ্কের 619 গঞ্জাম লিপি প্রমাণ করে যে এই সময় পর্যন্ত গঞ্জাম তার অধিকারে ছিল। হর্ষবর্ধনের সঙ্গে তার যুদ্ধ আরম্ভ হয় 606 খ্রিস্টাব্দে। শশাঙ্ক 619 খ্রিস্টাব্দে গঞ্জামে রাজত্ব করতেন। এটির তাৎপর্য আছে। হিউয়েন সাং 637 থেকে 638 খ্রিস্টাব্দে মগধে এলে জানতে পারেন যে কিছুদিন আগে শশাঙ্ক বোধগয়ার বোধিবৃক্ষ ছেদন করেছেন। সুতরাং বিহারের উপর 637 খ্রিস্টাব্দ পর্যন্ত শশাঙ্ক রাজত্ব করতেন, একথা প্রমাণ হচ্ছে। এই সকল প্রমাণের ভিত্তিতে ডক্টর মজুমদার বলেন যে শশাঙ্কের জীবিতকালে হর্ষবর্ধন তার কোনো ক্ষতি করতে পারেননি। শশাঙ্কের মৃত্যুর পর তার পুত্র মানবদেবকে পরাস্ত করে হর্ষবর্ধন ও ভাস্কর বর্মা বাংলাদেশ ভাগ করে নেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।